রাতে সকল কাজ শেষ করে হোটেল থেকে চেক আউট করে আধার প্রয়োজনীয় সবকিছু নিয়ে গাড়িতে উঠে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। সে মূলত সিলেটে এসেছিল। ঢাকা থেকে আনুমানিক ৭-৮ ঘন্টার পথ। জ্যামে আটকা না পড়লে ভোরের আগেই পৌঁছাতে পারবে। সে আগেই ঠিক করেছিল সকালে গিয়ে মেয়েটাকে সারপ্রাইজ দিবে, কিন্তু সন্ধ্যাবেলায় অপ্রত্যাশিত কিছু দৃশ্য দেখে সে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছে। তার এখন শরীর মন দুটোই ওই বিচ্ছু মেয়েটাকে চাচ্ছে, অথচ আগে কখনো এমনটা হয়নি তার সাথে। কতবার মেয়েটাকে গভীরভাবে দেখেছে, ততক্ষণ মনটা এত অস্থির হয়নি যতটা আজ হচ্ছে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়, জীবনটা এলোমেলো হয়ে যায়, না চাইতেও হৃদয়টা বেইমানি করে বসে। আধার জোরে শ্বাস নিয়ে এক হাতে ফোনের লক খুলে স্ক্রিনের দিকে তাকাই। যেখানে আলোর হাস্যোজ্জ্বল ছবিটা জ্বলজ্বল করছে, এই ছবিটা সে লুকিয়ে তুলেছিল। মেয়েটা বাগানে টোনাটুনিকে নিয়ে খেলছিল আর খিলখিল করে হাসছিল। আধার এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা নিজের বুকের মাঝে চেপে ধরে অস্ফুট স্বরে বিড়বিড় করলো, আধার খানের পুরো অস্তিত্ব জুড়ে রয়েছে তুমি। প্রতিটা নিঃশ্বাসে তোমাকে তোমাকে অনুভব করি। এই 4টা দিন আমার কাছে 4 বছর সমান মনে হয়েছে। সে খবর কি তুমি রাখো মেয়ে? তুমি কি জানো তোমার পচা ছাড় তোমাকে ঠিক কতটা চাই আর ভালোবাসে? যদি জানতে তাহলে আমাকে এইভাবে প্রতিনিয়ত তোর পাতে না। কখনো কি ভেবেছিলাম যাকে সবচেয়ে বেশি অপছন্দ করি তাকেই একসময় পাগলের মতো ভালোবাসবো? তুমি আমার অন্ধকার জীবনে এক মুঠো চাঁদের আলো হয়ে এসেছিলে, আর আজ আমি সেই আলোতেই সুখ খুঁজে পাই। তোমার মতো একটা আতপাগল মেয়েটাকে কবে এত বেশি ফেললাম বলো তো? এটার উত্তর আমার কাছেও নেই, শুধু জানি আলোবিহীন আধার থাকতে পারবে না, কিছুতেই পারবে না। ভোর 5টার দিকে খানবাড়ির মেইন গেট দিয়ে একটা প্রাইভেট কার প্রবেশ করলো। গাড়ি থেকে আধার নেমে এক হাতে লাগেজ নিয়ে ভেতরে চলে গেল। কাছে ডুপ্লিকেট চাবি থাকায় ভেতরে ঢুকতে অসুবিধা হলো না। ড্রয়িং রুম পেরিয়ে সোজা দোতলায় উঠে গেল। ব্যস্ত হাতে কোট খুলে শার্টের বোতাম খুলতে খুলতে দরজার সামনে এসে থামে। নক করতে গিয়ে অনুভব করলো দরজা খোলা। এটা দেখে দাঁতে দাঁত পিষল। এই মেয়েটা কখনো ভালো হবে না। সে বড় বড় পা ফেলে দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করতেই কপাল কুঁচকে গেল। মেয়েটা কম্পিউটার জড়িয়ে পুতুল পুতুল চেপে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে আধার ফোঁস করে স্তব্ধ শ্বাস ছেড়ে দরজা বন্ধ করে একপাশে লাগেজ রেখে দিল, অতপর কোট শার্ট সোফার মাঝে ছুঁড়ে মারল। সেই মেয়েটাকে বলেছিল জেগে থাকতে, অথচ এখন মরার মতো ঘুমোচ্ছে। কোথায় স্বামীর জন্য শাড়ি পরে নিজেকে সুন্দর করে সাজিয়ে নতুন বউয়ের মতো বসে থাকবে, তা না করে মহারানী নাকে তেল দিয়ে ঘুমে ব্যস্ত। আধার এক পলক ঘুমন্ত মাসুম চেহারার দিকে তাকিয়ে থেকে আলমারি খুলে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা হট শাওয়ার নিয়ে এসে মাথার চুলগুলো মুছে তোয়ালে রেখে বিছানায় এলো। ঘুমন্ত মেয়েটার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল এবং পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকে মুখ গুজে দিল। এখন শান্তি শান্তি লাগছে, সাথে অশান্ত মনটাও কিছুটা শান্ত হয়েছে। পুরো রাত নির্ঘুম থাকায় মুহূর্তেই লালচে চোখের পাতায় রাজ্যের ঘুম এসে হানা দেয়। আধার মেয়েটাকে ডিস্টার্ব করতে চায় না, তাই সে অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করা অবস্থায় চোখ দুটো বুজে নিল এবং এক সময় ঘুমের দেশে হারিয়ে গেল। আলোর ঘুম ভাঙল সকাল 7টার দিকে। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করলো তার ওপর ভারী কিছু একটা উড়ো হয়েছে। আধো আধো চোখে তাকাতেই ভরকে গেল। লোকটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে। তার মানে লোকটা সত্যি সত্যি চলে এসেছে। সে তো ভেবেছিল মানুষটা এমনিই বলেছিল, কিন্তু এখন এখন তো সশরীরে হাজির, তাও আবার তার উপরে শুয়ে আছে। আলো হাঁসফাঁস করে উঠল। সে আবারও আজ চ্যাপ্টা হয়ে গেল। জান, ডোন্ট ডিস্টার্ব মি। স্যারের ঘুমো ঘুমো কণ্ঠস্বর শুনে আলো ফিদা হলো। তবে আপাতত শরীরের ব্যথার কাছে সেটা নিয়ে ভাবল না। সে হাঁসফাঁস করতে করতে বলল, উঠুন স্যার, আমি চ্যাপ্টা হয়ে গেছি। আধার যেন আজ অবাধ্য হলো। সে আরও গভীরভাবে আলিঙ্গন করে ফিসফিসিয়ে বলল, শুধু চ্যাপ্টা না, ভেঙে চুরে গুড়িয়ে যাও। সাত সকালে আপনার সাথে ঝগড়া করার মন নেই আমার। এখন আমার উপর থেকে সরুন। ঘুমাবো আমি। তো ঘুমান না, তো আপনাকে বাধা দিচ্ছে কে? শুধু আমাকে ছাড়ুন, কোলবালিশকে ছাড়া ভালো ঘুম হবে না। এহেন কথা শুনে আলোর চোখ মুখ বড় বড় হয়ে গেল। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে দেখে আপনার কোলবালিশ মনে হচ্ছে?
আধার বুকে নাক ঘষাঘষি করে বিড়বিড় করলো, ইয়েস জান, ইউ আর মাই সফট কলবালিশ, জীবন্ত কলবালিশ। আলো দাঁত কিরমির করে বলল, ওয়াশরুমে যাব। যেতে হবে না। আলো হতাশ হলো। মাঝে মধ্যে এই লোকটার কী হয় কে জানে, তবে হুটহাট এমন পাগলামি তার ভালোই লাগে। সে আনমনে হেসে মেয়েটাকে জড়িয়ে ধরল। আধার কিছুক্ষণ চুপ থেকে মাথা তুলে কাছে এগিয়ে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে সরে যায়, কিন্তু আলো চলে গেল না। সে সামান্য উঠে সামনের দিকে ঝুঁকে মাথার চুলের ভাঁজে বাম হাত গলিয়ে দিয়ে শুধালো, ঘুম পাড়িয়ে দিব? আধার কিছু না বলে দু হাতে কোমর জড়িয়ে ধরে নরম বুকের মাঝে মুখ গুজে রাখলো। আলো মুচকি হেসে আলতো হাতে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, কিন্তু লোকটার গরম নিঃশ্বাসের জন্য তার শরীরটা শিরশির করছে। আলো এসবে পাত্তা না দিয়ে স্বামীর মাথার মাঝে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করলো, পচা ছাড়ের পচা স্বভাব। আজ বিকেলে তিথিকে দেখতে এসেছে মির্জা বাড়ির লোকজন। মূলত আধারই ডেকেছে, সাহা পরিবারকে তারা না করে দিয়েছে। যেখানে মেয়ের মত নেই সেখানে জোর করে বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। শুধু শুধু 3টে জীবন নষ্ট করা। পরিবারের সকলে ড্রয়িং রুমে উপস্থিত। তাহমিনা খান প্রথমে আপত্তি করলেও এখন মির্জা বংশের সব কিছু জেনে রাজি হয়ে গেছে। তার মেয়েটা যে বেছে বেছে খাঁটি সোনা নিজের জন্য চুজ করেছে, এটা ভাবতেও গর্বে বুক ফুলে উঠছে তার। দুই পরিবার মিলে আলাপ আলোচনা করে সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট করার সিদ্ধান্ত নিলেন। তিহানের লেখাপড়া শেষে এবং অফিসে জয়েন হওয়ার 1 মাস পর বিয়ে দেওয়া হবে দুজনকে। এতে কারোরই কোনো আপত্তি নেই, বরং সবাই খুশি, বিশেষ করে তিথি এবং তিহান। সো ম্যাডাম, ফাইনালি আপনার পরিবারের মন জয় করতে পারলাম। তিহানের কথা শুনে তিথি মাথা নিচু করে হাসলো। ছেলেটা তিথির দুপাশে দেয়ালের ওপর হাত রেখে বাহুডোরে আবদ্ধ করে নিল। তারপর ঝুঁকে এসে ফিসফিসে বলল, বিনিময়ে কিছু পাবো না? তিথি সরু চোখে তাকিয়ে বলে, এই পুরো আস্ত আমিটাকেই তো পাচ্ছ, সেখানে আবার তোমার কি চাই? তোমাকে নিজের করে পেতে এখনও বহু দেরি আছে। তো তো এখন একটা কিস চাই। তিথির দুগালে রক্তিম আভা ফুটে ওঠে। সে লজ্জায় এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, চট্টগ্রাম থেকে এখানে আসার সময় কিস করেছিলে, তাহলে এখন আবার কেন? তিহান রহমানের লিপস্টিক দেওয়া ঠোঁটের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, এখন চলে যাব তাই। তিথি চোখ বুজে দুহাতের পরনের শাড়ি খামচে ধরল, আর তিহান হারিয়ে গেল তার প্রেয়সীর কমল ঠোঁটের মাঝে। এদিকে আলো ননদের রুমের দরজা খুলে কিছু বলতে যাবে, তখনই সামনের দৃশ্য দেখে কথা গলায় আটকে গেল। বেকুব মেয়েটার চোখ বড় বড় করে সামনের দিকে হা করে তাকিয়ে আছে। তখনই একজোড়া হাত এসে তাকে তার চোখ চেপে ধরে ওখান থেকে নিয়ে যায়। কোন শালারে এইভাবে চোখ ধরেছে? শালা নয়, তোমার স্বামী। আলো ছটফটানি বন্ধ হয়ে যায়। চোখের ওপর থেকে হাত সরাতেই সে কয়েকবার পল্লব ঝাপটিয়ে সামনে তাকায়। হালকা ঝাপসা ঝাপসা দেখছে সে। দুহাতে চোখ কষলিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, কি সমস্যা আপনার? আধার প্যান্টের পকেটে দুহাত গুজে এক ভুরু উঠে জিজ্ঞেস করে, ওইভাবে হা করে কি দেখছিল তখন? কই কিছু না তো। একদম মিথ্যে বলবে না। অন্যের রোমান্স দেখতে লজ্জা করে না? আরে ধুর বাল, আমি নিজে ইচ্ছে করেই দেখেছি নাকি? আধার কটমট করে তাকাই। ভাষা ঠিক করো বেয়াদব। শুরু থেকে তো আমার ভাষা এমন ছিল স্যার। তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? আধার হেসে মাথা নাড়িয়ে বলল, রাইট স্যার, আপনার সাথে বহু দিন ধরে ঠিকমতো ঝগড়া করা হয়নি। আমার তো মুখ নিষ্পিস করছে ঝগড়া করার জন্য। আমারও মুখ নিষ্পিস করছে। তাহলে আর কি, চলুন নিজের মুখের ইচ্ছেটাকে পূরণ করা যাক। কি বলেন? আধার বাঁকা হেসে ধীর পায়ে এগিয়ে আসতে আসতে হিসিয়ে বলল, ওকে ডান, চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং গল্প চলাকালীন বিজ্ঞাপনগুলো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।